প্যারালাল নিউজ। রাজ্য রাজনীতিতে আবারও উত্তপ্ত ভাঙর, আবারও রক্তাক্ত ভাঙর, মৃতদেহ এবং তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। উল্টো দিকে আবার দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য পাল্টা বক্তব্য ববি হাকিমের। এই নিয়ে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি। সামনে 21শে জুলাই, তার প্রস্তুতি, সেই সমস্ত বিষয় এবং রাজ্য রাজনীতির সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট প্যারালাল বুলেটিন। চলুন দেখি। শুধুমাত্র বিজেপি নয়, এবার বুথে বুথে ধর্মরক্ষা কমিটি তৈরি করা উচিত বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার হাওড়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার সনাতনীদের রক্ষা করতে এই ধর্মরক্ষা কমিটি তৈরি করার বার্তা দেন শুভেন্দু। গোটা মোথাবাড়ি, মহেশতলা, শামসেরগঞ্জ থেকে শুরু করে হাওড়ার বাউরিয়া, উলুবেড়িয়া সহ একাধিক জায়গায় হিন্দুরা আক্রান্ত। এই অভিযোগ তুলে রাজনীতির রং ভুলে এই ধর্মরক্ষা কমিটি তৈরি করার ডাক দেন তিনি। শুধু ওই নন্দীগ্রামের আসাদতলাতে একটু টাইট দিতে হয়েছে, তুলসী গাছে হাত দিতে গেছিল, বাজনা বন্ধ করিয়েছি, আলো বন্ধ করিয়েছি, মহরমের মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন করে পুলিশ কাজ করি। পেয়ারা গাছের ডাল কেটেছিল, কিচ্ছু বলিনি। তখন তুলসী গাছে হাত দিতে গেছে, একদম সঙ্গে সঙ্গে টাইট করে দেয়। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্মরক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা বুথে গ্রামে, তাহলে মানবে। আমি আবেদন করতে পারি, আমার যতটুকু করার আমি করছি, আপনাকে এগিয়ে আসতে হবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন। রাজ্যে পরিকল্পিতভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে বলে একাধিক তথ্য তুলে ধরে বহুদিন থেকেই দাবি করছিলেন শুভেন্দু। আর এই সব ঘটনার পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে বলে শুক্রবার হাওড়ার সাংবাদিক সম্মেলন থেকে ফের দাবি তুললেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলেও ব্যক্তিগত আক্রমণ করতে পিছুপা হলেন না বিরোধী দলনেতা। আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে, বিপন্ন হতে, হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ 2 সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। আমরা মোথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি, ধুলিয়ান শামসেরগঞ্জে দাঁড়িয়েছি, মহেশতলা রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি, আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালাম। মমতা খালা যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে, খালার রাজত্বে কোন হিন্দু প্রোটেকশন পাবে না। আজকে সকালে আমি একটা পোস্ট করেছি, দেখবেন মহাদেবকে অপবিত্র করছে। এর আগে শালিনী ঘোষ করেছিল, যিনি এখন ওদের যুবনেত্রী, এমপি হয়ে গেছেন, প্রমোশন পেয়েছেন। হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায়। আজকে ঠিক একইভাবে মধু মোল্লা, আরেক মোল্লা, তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন। পুলিশ এফআইআর প্রথমে নিতে যায়নি, আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছেন যে আগুনে ঘৃতাহুতি দেবেন না, আগুন লাগাবেন না। আরে আগুন লাগানোর মতো কাজ করছে তো। আগে হিন্দুরা রিয়াক্ট করতো না, যা খুশি করতেন, এখন হিন্দু রিয়াক্ট করে আর আমরা সেটা করাই। করাই মিন্স বাধ্য হয়ে করাই। হিন্দু কখনোই সব জিনিস করে না। আমরা সব সময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। তো আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন, যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল ঢালতে, তারকেশ্বর ধামে যাওয়ার জন্য শেওড়াফুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে, আপনি মহাদেবকে অপবিত্র করবেন? মধু মোল্লা, তামিলনাড়ুতে থাকুন আর যেখানে থাকুন, আপনাকে চুলের মুঠি ধরে তুলে আনতে হবে, প্রতিবাদ হবে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে। এটার জন্য দায়ী মমতা খালা, আর এটার জন্য দায়ী মমতা পুলিশ। পুলিশ সব সময় একটা চোখ বন্ধ রাখে, একটা চোখ খুলে রাখে। এইরকম একটা সেন্সিটিভ কেসে
একদিকে শুভেন্দু অধিকারী যখন বুথে বুথে ধর্মরক্ষা কমিটি তৈরির ডাক দিচ্ছেন, তখন বিজেপির বিরুদ্ধে বাংলায় হিংসার সংস্কৃতি আমদানি করার অভিযোগ তুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার মুর্শিদাবাদে দলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণ করলেন ফিরহাদ। আমরা তৃণমূল কংগ্রেস খুনে বিশ্বাস করি না। আমাদের আত্মত্যাগের মধ্যে দিয়েই বাংলার মানুষ আমাদের সরকারে এনেছে। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই। নতুন বাংলা হয়েছে, বদলার জন্য নয়। কিন্তু যে দলটা এসে উস্কানি দিচ্ছে, ধর্মীয় উস্কানি দিয়ে হিংসা করছে, যেরকম ভাবে গুজরাটে করেছিল, এরা খুব ডেঞ্জার একটা খুব ভয়াবহ একটা কালচার বেঙ্গলে নিয়ে আসার চেষ্টা করছে, হিংসার কালচার। আমাদের বাংলায় হিংসার বিশ্বাস করে না। আমাদের বাংলা চৈতন্যের বাংলা, যেখানে আমরা বলি মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। ফের রক্তাক্ত ভাঙড়। এবার রাতের অন্ধকারে খুন তৃণমূল নেতা রেজ্জাক খান। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ভাঙড় বাজার থেকে চকমরিচায় বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি রেজ্জাক খান। উত্তর কাশীপুর থানার চকমরিচার শিয়াজতলায় খুন হন শওকত মোল্লা ঘনিষ্ঠ এই প্রভাবশালী তৃণমূল নেতা। প্রথমে 5 রাউন্ড গুলি চালানো হয়, তারপর মৃত্যু নিশ্চিত করতে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয় রেজ্জাক খানকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হয় কলকাতা পুলিশের বিশেষ টিম। রাতে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। একসময় আরাবুল ইসলামের সঙ্গে থাকলেও পরবর্তীতে শওকতের ঘনিষ্ঠ হন এই রেজ্জাক। শুক্রবার নিহত রেজ্জাকের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে 4টি গুলির খোল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফরেনসিক টিম। এই চালতাবেড়িয়া অঞ্চল একসময় আইএসএফের শক্ত ঘাঁটি বলে চিহ্নিত থাকলেও রেজ্জাক দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই শক্ত ঘাঁটিতে আঘাত হানে তৃণমূল। আর তাই পরিকল্পনা করে রেজ্জাককে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা, নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে, এখানে সমস্ত ঘটনা ঘটছে, রক্ষার জন্য ঘটনা ঘটছে। দাদা নওশাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবি করেন কলম তুলে দেবে, তার আজকে এই যে খুন, আপনি এর আগে আপনারা জানেন তিনটে যেদিন ভোট গণনা হয়েছিল সেদিনই নওশাদের মদতে সেদিন তিনটে আইএসএফ এর ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইতে। আমাদের তিনটে কর্মীকে খুন করেছিল এই আইএসএফরা। 21 জন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা ভেঙে দিয়েছিল। সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, একজন খুনি, একজন সমাজ বিরোধী। অপরদিকে গোটা ঘটনার পেছনে আরাবুল শওকতের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন নওশাদ সিদ্দিকী। উল্টে শওকত মোল্লা খুনের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে অভিযোগ করেন নওশাদ। সেক্ষেত্রে এই ঘটনার পেছনে সরাসরি ক্যানিংয়ের বিধায়কই দায়ী, এমনটা অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদের। শওকত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি, এই কাছে তিনি সিদ্ধহস্ত, খুন খারাপি করিয়ে, মারামারি করিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে, বিরোধীদের দিকে দাগিয়ে দিত। নমিনেশন আটকাচ্ছে, আবার বলছিনি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এখন আমি বলছি, এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে, কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন করেছে এটা আমি বলতে পারি, সেই দিনের শেষে ভাগ বাটোয়ারার লড়াই, এ বড় নেতা হয়ে যেতে পারে, সে ছোট নেতা হয়ে যেতে পারে, এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, এই খুনের আমি চরম বিরোধিতা করছি। এর প্রতিকার হওয়া দরকার। এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙড়ের মানুষকে খুন করতে হবে, তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই। আমি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার। তবে এই ঘটনায় নওশাদের সুরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং একইভাবে গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু যে তৃণমূলের শেষ পরিণতি তাও মনে করিয়ে দেন শুভেন্দু। ওদের পরিণতি তাই হল, একে অপরকে মারতে মারতে চলে যাবে। এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো। ওখানে বিজেপির কোনো স্টেক নেই। নওশাদ বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের দাবি নওশাদের দল চাইছে। এরা দুজনই বলতে পারবে, আরাগুলো বলতে পারবে।
এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে, এরা আমাদের কোনো স্টেট, আমাদের লোকরা সব পারে না, আমাদের লোকদের মানসিকতাও নেই। আপনি ঢিল ছুটে দেন ও ফুল দিয়ে করবে। শুধু ওই নন্দীগ্রামের আশার তলাতে একটু টাইট দিতে হয়েছে, তুলসী গাছে হাত দিতে গেছিল, বাজনা বন্ধ করিয়েছি, আলো বন্ধ করিয়েছি, মহরমের মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন করে পুলিশ কাজ করিয়েছে। পেয়ারা গাছের ডাল কেটেছিল, কিচ্ছু বলিনি, তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে দেওয়া হয়েছে। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, শুধু বিজেপির বুথ কমিটি। বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার অভিযোগ, দিল্লি ও উড়িষ্যার মতো বিজেপি শাসিত রাজ্যে নিপীড়নের শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা, যা ভারতের সার্বভৌমত্বের উপরই আঘাত হানছে বলেই মনে করেন ফিরহাদ। উড়িষ্যাতে, দিল্লিতে যেখানে বিজেপি সরকার আছে, আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। এটা ভারতবর্ষ, যেখানে আমরা সবাই সব প্রদেশের মানুষ এসে থাকি। বাংলাতেও প্রচুর গুজরাটের মানুষ থাকেন, প্রচুর দিল্লির মানুষ থাকেন, প্রচুর উড়িষ্যার মানুষ থাকেন, সাউথ ইন্ডিয়ার মানুষ, সবাই থাকে বাংলায়। যার যেখানে কাজ সেখানে তিনি থাকেন, কিন্তু সবাইকে এইভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। ভারতের সার্বভৌমত্বের উপরে আঘাত। অর্থাৎ বাংলার মানুষ বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের তাড়া করা, তাদের লাঞ্ছনা করা, তাদের আটকে রাখা। দিল্লিতে কিছু জায়গায় আছে যেখানে বাংলাদেশি না, বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ থাকেন, তাদের জল টল সব কেটে দেওয়া হয়েছে। এইভাবে অন্যায় করে শুধু বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার, আমাদের শ্রমিকদের ওপর। মুর্শিদাবাদের মানুষ কোথাও যাবে না। এবার থ্রেড কালচারের অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি রাজা বীরেন্দ্রচন্দ্র ল কলেজে। কলেজের দখল নেওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় বর্ষের ছাত্রী টিনা মজুমদার এবং তৃতীয় বর্ষের সোমাশিলের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ আর পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ। আক্রান্ত দুজনকেই কান্দি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিস্মিতা নাগ। তিনি স্পষ্ট জানান, কলেজে এ ধরনের ঘটনা অনভিপ্রেত। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দেখুন, আসল কারণ আমি বলতে পারবো না, কেন এটা রিসেস টাইমে আর কি, আপনার ওই তখন 1:45 এরকম হবে। তো হঠাৎ একটা আর কি ক্যাওস এরকম মানে আওয়াজ আর কি। তো আমি স্টাফ রুম থেকে বেরিয়েছি, তখন দেখছি যে এই টিনা মজুমদার আর সোমাশিল মারামারি করছে। আমি তখন চিৎকার করে বলছি, ওকে মারছো কেন? তখন ওরা চলে গেছে। টিনার সাথে ছিল অর্ক আর কাশব, ওরা তখন চলে গেছে। আর সৌপর্ণ আর টিনা ওইখানটাতে, টিনা বসা, টিনার দেখছি মুখটুক ওই যেরকম দেখছেন রক্ত পড়ছে, ওইভাবে বসা। আর ওরা খুব চিৎকার টিৎকার করছিল আর কি, সব স্টুডেন্টই চেঁচামেচি করছে ওখানে, এইটুকুই আর কি। থানা থেকে এসছিল আমাদের ওখানে ইনভেস্টিগেট করতে। না, আমি নিজে থেকে কিছু জানাই। ওই রেকর্ডিং নিয়ে যেতে বলেছে, এবার ফুটেজে সেইভাবে ধরা পড়েনি কিছু আর কি। ফের কুকীর্তি ফাঁস তৃণমূল ছাত্রনেতা শুভরঞ্জন সিংয়ের। আধার ও ভোটার কার্ড জালিয়াতির পর এবার অশোক স্তম্ভ লাগানো ভিজিটিং কার্ড ছাপিয়ে রেলের রিক্রুটমেন্ট প্যানেলের রিক্রুটার হয়ে গেলেন তিনি। তার এই কর্মকাণ্ডের জেরে রেল ও দেশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এমনকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে অভিযোগও জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানান অর্জুন সিং। আমি রেল মন্ত্রীকে চিঠি দিয়েছি, চেয়ারম্যান রেল বোর্ডকে চিঠি দিয়েছি, এখানে যিনি জিএম আছেন জিএমকে চিঠি দিয়েছি। কি এটা কি অথরাইজ পারসন যে এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে? ওর বাবা চাকরি করতো ইললিগালভাবে, এখনো রেলের ঘরে দখল করে আছে। ওর একটা কাকা নাকি ওয়ার্কশপে চাকরি করে, ওখানে ঠিকদারি ফিরদারি করে, তৃণমূলের ইউনিয়ন করে। এর কাকা না কেউ আছে, টিএমসি নেতা। তো রেল বোর্ডকে দিয়েছি কি করে একটা লোক লিখেছে
প্যানেল রিক্রুটার ইস্টার্ন রেলওয়ে, ভাবতে পারেন তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুট করার জন্যে ও প্যানেলিস্ট আছে, যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট, রেড কার্ড, ওই মেনু কার্ড, যেরকম মেনু বোর্ড লেখা থাকে, রেড কার্ড আপনারা দেখেছেন, এই করেছি। এখন ও রেলে চাকরির জন্যে এই করছে। আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিস্সা নিচ্ছে। যখন ওকে এ তো দিয়েছি, তো রেলের পুরো ফার্জারি কেস আছে, এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত, রেল ইনকোয়ারি করবে, ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত, দেখা যাক কী হচ্ছে। কিন্তু একটা সিস্টেম চলছে এখানে, রেলওয়ে ওয়ার্কশপ। অর্জুন সিং এর পাশাপাশি এই ঘটনায় সরব সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ও। তার মতে এই ভুয়ো রেলের নথি দেখিয়ে মোটা টাকা প্রতারণার ছক কষেছিলেন তৃণমূল ছাত্রনেতা শুভরঞ্জন সিং। শুনছি এই শুভরঞ্জন সিং আবার নাকি রেলের কোন প্যানেল লিস্টের রিক্রুটমেন্টে আছে, কি করে থাকে, রেল তদন্ত করুক। এবং এটা বোঝা যাচ্ছে যে চোর, জোচ্চোর, চিটিংবাজ, জালিয়াত না হলে তৃণমূল কংগ্রেসকে করতে পারবে না। এবং এই জালিয়াত চিটিংবাজরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। আধার কার্ডে টাকা নিচ্ছে, পাসপোর্ট করতে টাকা নিচ্ছে, প্যান কার্ড করতে টাকা নিচ্ছে, তোলাবাজি করছে, আর দল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, নিজেকে জাহির করছে রেলের প্যানেল লিস্টে আছে বলে, এবং পুলিশ সব কিছু দেখেও চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে। আসলে আমার মনে হয়, যেটা আমার কেন সবারই মনে হয়, গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই সমস্ত জালিয়াত চিটিংবাজরা এরা টাকা তোলে, এসব টাকা কালীঘাটে যায়, 75-25। তাই দিদিও চুপ করে রয়েছে। এর সাথে তো অনেকের ছবি দেখা যাচ্ছে, অনেক ছবি আছে এর সাথে, একটা তৃণমূলের নেতা শুধু নয়, একটা বড় তোলাবাজ। তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই ছবি বেরোচ্ছে, তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই পশ্চিমবাংলার কলেজগুলোকে একেবারে ধর্ষণ, মদ খাওয়ার মুক্তাঞ্চলে পরিণত করেছে যে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার সাথেও এর ছবি আছে, এই শুভরঞ্জনের ছবি তার সাথেও আছে। তাহলে বুঝতে পারছেন তৃণমূলের কোচিংয়ে তা তৃণাঙ্কুর, সেও হচ্ছে এই সমস্ত ভাগ বাটোয়ারার সাথে যুক্ত। তাহলে বড় নেতা তো হবে, কালীঘাট তো নেবেই। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের টাকি রোডের উপর একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের তোরণ ফেস্টুন ছেঁড়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রাতের অন্ধকারেই কেউ এই কাজ করেছে। ঘটনাস্থলে পৌঁছেছিল দত্তপুকুর থানার পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অ্যাকচুয়ালি 21শে জুলাই উপলক্ষে আমাদের সংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মহাশয়া এবং আমাদের জেলা সভাপতি দিদির নির্দেশ অনুযায়ী বা দিদির আদেশ অনুযায়ী আমরা 21শে জুলাই প্রস্তুতি সভার কিছু ওভার গেট, ফ্ল্যাগ ফেস্টুন আমরা প্রতিটা পঞ্চায়েতের এবং টাকি রোডের উপরে বিভিন্ন জায়গায় আমরা রেডি করি। কালকে রাত্রেবেলা 2টি গেট কমপ্লিট হয়, আজকে 1টি গেট কমপ্লিট হচ্ছে। সকালবেলা খবর আছে যে গেটটি ব্যানার ফেস্টুনগুলো কে বা কারা রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের নেতৃত্বদেরকে জানিয়েছি এবং পুলিশকেও জানানো হয়েছে এবং আজকে একটা লিখিত কমপ্লেন জানানো হবে। এবং ওখানে একাধিক সিসিটিভি ফুটেজ আছে, কে বা কারা যদি রাতের অন্ধকারে করে থাকে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে এবং সেই সিসিটিভি ফুটেজ পুলিশ তদন্ত করে দোষীদের কঠোর সাজার ব্যবস্থা করবে, এইটুকুই। এবং শুধু এইটুকু বলবো, কদমগাছি ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে বা ফ্ল্যাগ ফেস্টুন মুছে বা দেয়াল মুছে দিয়ে মমতা ব্যানার্জির নাম মুছে দেওয়া যায় না। মমতা ব্যানার্জির নাম প্রতিটা গ্রাম বাংলার মানুষের মনে বা হৃদয়ে গেঁথে আছে এবং মানুষের প্রতিটা দিন সকালবেলা শুরু হয় মমতা ব্যানার্জির নাম নিয়ে, সকালটা শেষ হয় মমতা ব্যানার্জির নাম দিয়ে। তো 21শে জুলাই প্রস্তুতি 2026-এ ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। বাংলার মুখ্যমন্ত্রী হতে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জ্যালেসি, এটা বিরোধীদের চক্রান্ত, জ্যালেসি। 26-এ মমতা ব্যানার্জি বিপুলভাবে ক্ষমতায় আসবে, তার প্রস্তুতি একটা 21শে জুলাই যেভাবে আমাদের চারিদিকে মানুষের সারা শব্দ আছে, তারা অত ফিল করছে, তারা নিতে পারছে না, যার জন্য ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ে ব্যবস্থা করেছে। এটা নিয়ে কিছু হয় না, এগুলো ছেঁড়া রয়েছে দেখছি, এই নিয়ে কি বলবেন আপনি? আপনি তো স্থানীয় বাসিন্দা। বলতে স্যার, আমি রাত্রে যখন গেলাম ওই 9:30 কম বেশি হবে, তখন তো দেখলাম ভালো ছিল, এখন এসে দেখি ছেঁড়া। ছিঁড়েছে স্যার, বলতে পারছি না, তো যে বা যারাই ছিল কাজটা মনে হয় ভালোই হয়নি। আচ্ছা, ভারত বাংলাদেশ সীমান্তে কালিন্দী নদী থেকে উদ্ধার মৃতদেহ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকুড়া এলাকায় কালিন্দী নদীতে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসীরা।
সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা খবর পেয়ে যায় ঘটনাস্থলে, আর হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে মৃতদেহ। ময়নাতদন্তের জন্য সেই মৃতদেহ পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা হওয়ায় বাংলাদেশ থেকে ওই মৃত ব্যক্তির দেহ ভেসে আসলো কিনা তা তদন্ত করে দেখছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। একটা লাশ এসছে এখানে ভেসে, কোথাতে এসেছে আমি জানি না, সেই লাশটা পড়ে আছে। আমরাও দেখলাম, ডিপার্টমেন্ট বিএসএফ তারাও দেখলো, থানা পুলিশ এসে তারাও দেখলো। এই মুহূর্তে ওই থানা পুলিশ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে বডিটা। এই দেখলাম লোক প্রচুর হয়ে গেছে এখানে, প্রচুর লোক। এটা বাঁকড়া চৌমাথা যে বাজারের একটু উত্তর সাইডে ইটভাটার সামনে। স্টুডেন্ট ফ্রন্টের জেলাশাসক দপ্তর ঘেরাও ঘিরে ধুমধুমার, ভাঙল দরজা, আটক আন্দোলনকারীরা। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা ও জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে জেলাশাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি করেছিলেন তারা। বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের সামনে থেকে জমায়েত করে বারাসাত হরিতলা মোড় হয়ে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন কর্মসূচিতে আসে আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট। জেলাশাসকের দপ্তরের বাইরের গেটের সামনে বসে তারা বিক্ষোভ করতে থাকে। ছাত্র সংসদের সদস্যরা ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তিতে জেলাশাসক দপ্তরের মূল প্রবেশদ্বার ভেঙে যায়। এরপর বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়া হয় বারাসাত থানায়। কলেজের সামনে বিক্ষোভ, বারাসাত গভর্নমেন্ট কলেজ। কাকুলিগঞ্জ দস্তিদার নিজের পৈতৃক সম্পত্তি মনে করে রেখে দিয়েছে। এখানকার বহিরাগতদেরকে ঢুকিয়ে এখানে কলেজের মধ্যে সেখানে মদ গাঁজার আসর থেকে শুরু করে আপনারা দেখেছেন আরও বিভিন্ন কলেজগুলোর কী অবস্থা। কেউ গা হাত পাটে পাচ্ছে, কেউ ম্যাসাজ করাচ্ছে, ধর্ষণ হচ্ছে। আজকে ছাত্র ভোট না হওয়ার জন্য এই অবস্থা। তাই আজকে আমরা ডিএম অফিস অভিযান করব বলে যখন সিদ্ধান্ত নিই, তখন আমরা সিদ্ধান্ত নিই এই রকম একটা কলেজ ক্যাম্পাস যখন ডিএম অফিসের আশেপাশে রয়েছে, আমরা সেখান থেকেই আমাদের এই মিছিল শুরু করব। ছাত্র ভোটের দাবিতে আমরা এখান থেকে মিছিল করে গিয়ে ডিএম অফিসে ডেপুটেশন দেব। বছরখানেক আগে হাসনাবাদের খোসালের মোড় সংলগ্ন এলাকায় খুন হন মোফার গাজী নামে এক ব্যক্তি। তার পরিবারের তরফ থেকে ওই এলাকার দুই তৃণমূল সমর্থক আনারুল গাজী এবং নাজিম গাজীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। কিন্তু ঘটনার 1 বছর কেটে গেলেও এই দুই অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি হাসনাবাদ থানার পুলিশ। তবে সম্প্রতি এই খুনের মামলা প্রত্যাহারের জন্য মৃতের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্য মালেক গাজী এবং রমেশ মণ্ডলের দিকে। স্বভাবতই আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা পরিবার। এই 1 বছর তো 1 বছর আগে আমার ছোট ভাইকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে রাত 12টার সময় মোগাই আর নাজিম বলে, এরা দুজন নিয়ে যে খালে বাগানে মার্ডার করে খালের মধ্যে চুপুনে ছিল। তারপরে সকালবেলা ভেসে ওঠে, সবাই সংবাদ পেয়ে যাওয়া হয়, গিয়ে দেখা হয় না আমার ছোট ভাই মোফার, ঠিক আছে। এইবার লাশটাকে নিয়ে চলে নিয়ে গেলে হাসনাবাদে আমরা যোগাযোগ করে আমরা বাড়ি থেকে নিয়ে আসলাম। এসে পুলিশের কাছে আমরা যোগাযোগ করেছিলাম, যোগাযোগ করলে আমরা এ নিয়ে কোনো সুরক্ষা পাইনি। হাসনাবাদ থানাকে করেছিলাম, হাসনাবাদ থানা সব রকমভাবে চেষ্টা করলো। যখনই নাজিম গাজী আর মোগাই গাজী, হ্যাঁ ওদেরকে ধরতে পারিনি, ওরা এখনও পলাতক আছে। হ্যাঁ এখনও আমরা তো এই দিনকে দিন 3-4 দিন আগে আপনার হচ্ছে এরকম মালেক গাজী বলে একজন আর রমেশ মণ্ডল বলে একজন, এরা দুই তৃণমূল নেতা, এরা আমার বাড়িতে এসে বয়স্ক আমার আব্বা মা আছে, তাদেরকে চাপ দিয়ে বলে যে কাগজপত্র আপনার দিতে হবে আর কেস তুলে দিতে হবে, আমরা 1 লাখ টাকা দেবো, এইটা তোমাদের করতে হবে, তোমরা যদি না দাও তাহলে তোমরা থানায় চলে যাও। ওদেরকে হেঁকে থানায় পাঠিয়ে দিল, ঠিক আছে। তা আমরা বিকল্প আমরা আর কী করবো, কোথাও তো আমরা যেতে পারছি না, বাইরেও আসতে পারছি না, ভয়ে আতঙ্কে কী করবো। আমরা বাধ্য হয়ে আমার আব্বা মা এরা হচ্ছে আইনের কাছে গিয়েছিল, পুলিশে থানায় গেছে, একটা অভিযোগ ডায়াল করে এসছে ওদের নামে। রাস্তা বেহাল, খাটিয়া করেই হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে প্রসূতিকে। মুর্শিদাবাদের সুতির এই ভিডিওই এখন ভাইরাল। অভিযোগ, পথশ্রী প্রকল্পে প্রায় 1.5 বছর আগে মুর্শিদাবাদের সুতি 1 ব্লকের হারোয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পারইপুর গ্রামের প্রায় 1 কিলোমিটার রাস্তা তৈরির জন্য 39 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কাজের ওয়ার্ক অর্ডার পাওয়ার পরও ঠিকাদার সংস্থা কাজ করেনি বলে অভিযোগ, যার ফলে বাধ্য হয়ে এভাবেই চলাচলের জন্য খাটিয়াই সম্বল পারইপুর গ্রামবাসীদের। গ্যাস সিলিন্ডারে গ্যাস নয়, তার বদলে রয়েছে জল। এমনই ঘটনা দেখা গেল উত্তর 24 পরগনার অশোকনগরের কল্যাণগড়ে। 5 নম্বর ওয়ার্ডের পালপাড়ার দম্পতি বিমল সরকার ও অঞ্জলি সরকারের বাড়ির গ্যাস থেকে বেরোলো জল।
ইন্ডেন পরিষেবার লোক এসে সিলিন্ডার পরীক্ষা করতেই দেখা যায় সিলিন্ডার ভর্তি জল। গ্যাস অফিসকে জানিয়েও তার কোনো সুরাহা হয়নি। অগত্যা 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জয় রাহার কাছে অভিযোগ জানায় সরকার দম্পতি। দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে গ্যাসের বদলে জল বেরোনোর ঘটনায় অশোকনগর কল্যাণগড়ের বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই গ্যাস লাগানোর পরে চলতে চলতে এখন আর্ধেক হয়ে গেছে, বন্ধ হয়ে যায়। এদিকে জল নড়ে, মানে গ্যাস নড়ে আর কি, তো জ্বলে না। তারপরে মিস্ত্রি রাখলাম, এই দেখি বললো ওর মধ্যে জল। গ্যাস জলদি জলদি লেগে যাচ্ছে, তারপর দেখলাম নাড়াচাড়াতে নড়ছে, জ্বলছে না। অফিসে খবর দিলাম, অফিস থেকে মিস্ত্রি আসলো, দেখলো, সেও দেখে বললো জলই আছে, মানে বলে অনেকদিন দেরি হয়ে গেছে, হবে না। দিল্লির যে সরকার চলছে সেই সরকারটা হচ্ছে জলের সরকার। তা গ্যাসের জল পাওয়া যাবে না তো কী পাওয়া যাবে? একটা জলের সরকার চলছে সারা ভারতবর্ষ জুড়ে। গ্যাসের মূল্য 1000 টাকা একটা গ্যাস সিলিন্ডারের দাম। তা ওনারা গ্যাসটা বাঁচানোর জন্য মাঝে মাঝে কাছে রান্না করে, এমনি আঁচে রান্না করে। তার মধ্যে যদি গ্যাসের যদি এরকম জল পায়, গরিব মানুষ তারা কোথায় যায়? জমি সংক্রান্ত বিবাদের জেরে স্থানীয় তৃণমূল নেতাকে কুপিয়ে খুন আর এক তৃণমূল নেতার। ঘটনাটি মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরের। মৃত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। তার বিরুদ্ধেও জোর করে জমি দখল, জাল সার্টিফিকেট এবং দলিল তৈরির অভিযোগ ছিল। তাকে খুনের অভিযোগ মইনুল শেখের বিরুদ্ধে। তিনিও তৃণমূলের প্রভাবশালী নেতা। আজাদ এবং মইনুল একসাথে জমির ব্যবসা করতেন। সেখানেই বিবাদের জেরে এই খুন বলে অনুমান করা হচ্ছে। মইনুলের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন আজাদ। সেখানেই বন্ধ ঘরে তাকে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তবে ইতিমধ্যেই অভিযুক্ত মইনুল শেখকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতা কর্মী হতে পারে না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে। পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল, সমস্তকে নিজেদের দলে নিয়েছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে, এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল বাড়ছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন, তেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত, তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। যা পাওয়া গেছে, ওখানে একটা লোক আছে আবুল কালাম আজাদ, মেনলি গোপালপুর মানিকচকের বাসিন্দা। ওনার সঙ্গে ওনার ওয়াইফ ছিল। ওখানে এসেছিল জলালুদ্দিন মমিনের বাড়িতে। ওখানে একটা বার্থডে সেলিব্রেশন ছিল। তারপরে ওখানে যে পরে কমপ্লেন্ট হয়েছে, ওখানে লেখা আছে কি একটা লোক আছে মাইনুল শেখ, সন অফ শুকরুদ্দিন, লক্ষ্মীপুর মালিহা কোতওয়ালি, और ওনার और ফ্যামিলি মেম্বার্স মিলে যে ডিসিজ আছে আবুল কালাম আজাদ, ওকে অ্যাটাক করেছে, और ওয়াইফকেও অ্যাটাক করেছে, और সঙ্গে দুটা লোক ওর আতিউল और দিলবর, ওরাও ইনজার্ড আছে। আর এর পিছে বলছেন কি একটা অলরেডি দুটা লোকই জমি সংক্রান্তে কাজ করে, ওর জন্য একটা অলরেডি প্রিভিয়াস গ্রাজ ছিল। আর তারপরে একটা পার্সোনাল ইস্যুও ছিল, যে ডিসিজ আছে ওনার ওয়াইফ সঙ্গে, হয়তো যে অ্যাকিউজ আছে মাইনুল, আর ফ্যামিলি ছেলের সঙ্গে একটু রিলেশনশিপ জন্য একটা প্রিভিয়াস গ্রাজ ছিল। তো এর জন্যে ওখানে ইনসিডেন্ট হয়েছিল।
তারপরে পুলিশ ওখানে গিয়েছে, তারপরে বডিকে ওর যে ইনজার্ড আছে ওনাকে সবাইকে ওখান থেকে শিফট করা হয়েছে। আজকে পিএম হয়েছে, পিএম রিপোর্ট এখনো আওয়েটেড আছে। প্রাইমারিলি আমরা বলতে পারি কি কিছু শার্প ইঞ্জুরিজ আছে আর কিছু ব্লান্ট ইঞ্জুরিজ আছে। আর